আমার যখন প্রেগনেন্সির ৫ মাস চলতেছে তখন আমার হাজব্যান্ড ওয়াশরুমে ছিল। এই সময় আমার হাজব্যান্ডের ফোনে একটা কল আসে। তো আমি রিসিভ করে হ্যালো বলার আগে ওই পাশ থেকে একটা মহিলা বলতেছে, "তোমার তো মেয়েকে নিয়ে হসপিটালে যাওয়ার কথা ছিল, তুমি তো আসলে না। কখন আসবে?" তো আমি জিজ্ঞেস করলাম, "আপনি কে?" উনি আর কোনো কথা না বলে ফোনটা কেটে দিল। তো তারপর আমার হাজব্যান্ড যখন ওয়াশরুম থেকে বের হলো আমি তাকে বললাম যে, "এটা কে?" তো উনি বলল যে, "আমার অফিসেরই একটা কলিগ, উনার হাজব্যান্ড হচ্ছে বিদেশে থাকে, তো উনার ৩ টা বাচ্চা নিয়ে চলাচল করতে কষ্ট হয়। তো আমাকে বলছে যে একটু সাহায্য করতে।" আমি বলছি, "আচ্ছা ঠিক আছে, আমি অফিসের ফাঁকে যদি সময় পাই তাহলে আপনাকে হেল্প করব।" তো তারপরও আমি আমার হাসব্যান্ডের সাথে অনেক চিল্লাচিল্লি করি যে, "কেন? উনার হাসব্যান্ড বিদেশ, তাই বলে কি উনার পরিবারে আর কেউ নাই? তারা কি উনাকে হেল্প করতে পারে না?" এগুলা নিয়ে অনেক চিল্লাচিল্লি করলাম, অনেক ঝগড়াঝাটি করলাম। তো আমি যেহেতু একটু অসুস্থ ছিলাম, তো আমার হাসব্যান্ড বলতেছে, "থাক, তুমি এটা নিয়ে আর চিল্লাচিল্লি করো না। কারণ তুমি আরো বেশি অসুস্থ হয়ে যাবা। তো দেখো আমি আর উনার সাথে কথা বলব না।" তো আমি বিশ্বাস করলাম যে না থাক ঠিক আছে। তো কারণ হচ্ছে এদিকে আমার হাসব্যান্ড কিন্তু আমাকে এত ভালোবাসে যে তাকে কখনোই সন্দেহ করার মতো, অবিশ্বাস করার মতো কিছু সম্ভবই ছিল না। আমার হাসব্যান্ড আমাকে এত ভালোবাসে যে আমি পুরা প্রেগন্যান্সির সময় কিন্তু আমি কিচেনে যেতে পারি না। তো সে কি করে, সকালবেলা অফিসে চলে যায়, বিকেলে আসে, রাতে এসে রান্না-বান্না করে আমার সব কাজ করে দেয়। তারপর আমাকে আমার বাপের বাড়ি অথবা শ্বশুর বাড়িও যেতে দেয় না, তার কাছেই রাখে। এদিকে আমার বাপের বাড়িরও যে অবস্থা ভালো এমনও না। আমার বাপের বাড়ি থেকে কিন্তু কিছুই দেয় না। তারপরে এগুলা নিয়ে তার কখনোই কোনো কথা নাই যে কেন তারা তোমাকে কিছু দেয় না, তোমার বাপের বাড়ির আর্থিক অবস্থা খারাপ। এগুলো কোনো কিছু নিয়ে তার কোনো কমপ্লেইন নাই। তো আমার জীবনটা আমার প্রায় ৩.৫ বছর বিয়ের, এই ৩.৫ বছর আমার জীবনটা খুবই সুন্দর ছিল। তো প্রায় ৩ বছর পরে হচ্ছে আমি কনসিভ করি। তো যাই হোক, যখন আমার ৯ মাস, প্রেগন্যান্সির ৯ মাস, তো তখন সে আমাকে বলতেছে যে, "এখন তো তোমার মায়ের কাছে যেয়ে থাকা উচিত। কারণ এই সময় একা থাকাটা রিস্ক হয়ে যাবে। আর তাছাড়া আমি তো অফিস বন্ধও করতে পারব না।" তো আমি বললাম, "আচ্ছা ঠিক আছে।" তো সে আমাকে টাকা-পয়সা দিয়ে আমাকে মায়ের কাছে রেখে আসছে। তো যখন আমার ডেলিভারির সময় আসলো, তো তাকে ফোন দেই, সে আসতে পারে না। তাকে বারবার ফোন দেওয়া হচ্ছে, সে কোনোভাবে আসতে পারে না। তো একদম প্রায় ডেলিভারির আগ মুহূর্তে সে ফাইনালি আসে। তো সে আসলো, তো ১ম ২-৩ দিন তো আমি একটু অসুস্থই ছিলাম। তো তারপরে ২-৩ দিন পরে আমি দেখলাম যে সে যখন শার্ট-টার্ট খুলতো, তার পিঠে, তার শরীরে কেমন দাগ-টাগ বড়া কেমনই। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, তো সে বলল যে অ্যালার্জি হয়েছিল, ওইটা থেকে এমন হইছে। তো আমি আর ওইটা নিয়ে কোনো মাথা ঘামাইলাম না। কারণ ওই মহিলার কথা তো আমার মাথায়ই নাই তখন। তো আমরা যেখানে বাসা ভাড়া নিয়ে থাকতাম, তো ওই বাসার একটা ভাবি আছে। তো উনি আমাকে হচ্ছে কল দিয়ে বলতেছে, "ভাবি, আপনার হাসব্যান্ড হচ্ছে একটা মহিলাকে নিয়ে বাসায় আসছে।" তো আমি বললাম, "না, এটা তো সম্ভব না। আপনি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখেন।" উনি বলতেছে, "না, সত্যি ১-২ দিন না, আমার চোখে কয়েকদিনই পড়ছে।" তো পরে এই ব্যাপারটা আমি আমার হাসব্যান্ডকে ফোন দিয়ে বলি। তো সে বলে যে, "আরে না, ঐরকম কিছুই না। একটা দরকারে বাসায় আনার দরকার ছিল। পরে আমি বাড়ির মালিককে ফোন দিয়ে বলে তারপর নিয়ে আসি।" তো আমি বলি যে, "আমি ৩ বছর ওই বাসায় থাকলাম। কোনোদিন তো আনার দরকার হয় নাই। তো এখন কেন?" বলতেছে, "না, একটা দরকারে আনতে হইছে। তো এটা নিয়ে বেশি পেঁচাল-টেচাল পাইরো না। এটা নিয়ে কোনো ঝামেলা কইরো না। ওই ভাবি হচ্ছে আমাদের সংসারে অশান্তি লাগানোর জন্য তোমাকে এইগুলো বলছে।" তো আমি তো আমার জামাইকে একদম পুরা অন্ধ বিশ্বাস করতাম। আমি সেটাই বিশ্বাস করলাম। পরে আমি উল্টা ওই ভাবিকে কল দিয়ে যা তা বললাম যে, "আপনি আমাদের সংসারে অশান্তি লাগাইতেছেন, এই সেই হেন-তেন।" তো যাই হোক, তো এভাবে চলতে থাকে, প্রায় ১ মাস ২ মাস চলে যায়। এখন তো আমাকে নিতে আসে না। আমি ফোন দেই, এই সেই বলে, আমাকে কোনোভাবে নিতে আসে না। তো আমি এরকম অনেক বুঝানোর পরে, কান্নাকাটি করার পরে ফাইনালি আমাকে নিতে আসলো। তো নিজে এসে বলতেছে, "আমার তো ঢাকার চাকরিটা চলে গেছে। তো ঢাকায় তো তোমাকে নিতে পারবো না। তো এক কাজ করি, চলো তোমাকে আমাদের বাড়িতে রেখে আসি।" তো আমি বললাম, "আচ্ছা ঠিক আছে, কি আর করার।" তো আমার শ্বশুরবাড়িতে এমন অবস্থা ছিল যে ওর চাকরি নেই বলতেছে, এদিকে আমাকে রেখে আসছে। শ্বশুরবাড়িতে গিয়ে সব কাজ আমাকে করতে হইতো। আমার বাচ্চাটাকেও কেউ একটুর জন্য কোলে নিত না। রান্না-বান্না মাটির চুলায় রান্না করতে হইতো। সবকিছু আমার একদম জীবনটা এমন অবস্থা বানায় ফেলছে যে সব আমাকে দিয়েই করাইতো। তো ছোট বাচ্চাটাকে নিয়ে খুব কষ্ট করে আমি শ্বশুরবাড়ি থাকতেছিলাম। আর তাকে বলতেছিলাম যে, "তুমি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করো।" তো তারও যেহেতু কাজ-টাজ ছিল না, তো পরে আমি এরকম বলতে, বলতে সে কাজ করে কি, সে ঢাকা ছাইড়া সে আমার সাথে বাড়িতে এসে থাকা ধরে। তো তারপর বাড়িতে আসলে এমন হইতো কি যে তার যখন ফোন আসতো, সে কখনো রুমে থাকতো না, বাহিরে চলে যাইত। তো এটা আমার মধ্যে একটা সন্দেহর সৃষ্টি করে যে ফোন আসলেই কেন বাহিরে চলে যায়। তো তখন হচ্ছে আমি ওই ভাবিটার কথা, ওই ফোনের কথা, এগুলো সব মাথায় আনতে থাকি। তখন আমার সবকিছু আমার মধ্যে কেমন যেন খোলাসা হইতে থাকে। তারপরে আমি আমার হাসব্যান্ডের ফোনও চেক করি, চেক করে তো পাই। তো পরে ওই মহিলার সাথে আমার যোগাযোগ হয়। পরে আমি উনাকে বলি যে, "আপনি কেন আমার সংসারটা ধ্বংস করতেছেন? আমার বাচ্চা আছে।" তো উনি আমাকে উল্টা বলে কি যে, "আমার জন্যই না তোমার সংসারটা টিকে আছে। আমি যদি এখন তোমার হাসব্যান্ডকে বলি তোমাকে ছাইড়া দিতে, তাইলে এক্ষুনি তোমাকে না তোমার বাপের বাড়িতে যাইয়া রাইখা আসবে।"
তো ওই মহিলার মুখ থেকে এইসব কথা শুনে তো আমি অনেক কান্নাকাটি করি। পরে আমি বাড়িতে আব্বুকে ফোন দিয়ে বলি সব কথা। তারপর তারা আমাকে নিতে পাঠায়, আমাকে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে এইভাবে চলতে থাকে। পরে কিছুদিন পরে আমার ননদ হচ্ছে কল দিয়ে বলে, যা হইছে হইছে, তোমাদের একটা বাচ্চা আছে, তো এখন একটা মীমাংসা করো, তোমরা এগুলা রাগ অভিমান ভাঙ্গো। তো আমিও চিন্তা করে দেখলাম না, যেহেতু বাচ্চাটা আছে তো সংসারটা করতে হবে। তো আমি তাকে শর্ত দিলাম যে আমাকে ঢাকায় নিয়ে যেতে হবে। তো তারপর গেলাম ওর বাড়িতে যাওয়ার পরে সে ঢাকায় নিতেছিল না। তো অনেক রাগারাগি করতে করতে একটা সময় সে আমাকে ঢাকা নিল। তো ঢাকা নেওয়ার পরে এমন অবস্থা হইলো যে তার বিহেভিয়ার একদম পুরো চেঞ্জ হয়ে গেছে, আগের মতো নাই। সে আমাকে কথায় কথায় মারধর করে, ঝগড়াঝাটি করে। মানে এক প্রকার বলতে গেলে সে আমাকে সহ্যই করতে পারতেছে না। তার মোবাইল ছিল দুইটা, সিম ছিল আলাদা আলাদা দুইটা। তার একটা নাম্বার আমি জানি, আরেকটা নাম্বার জানি না। তার যখন তখন ফোন চলে আসে, সে চলে যায়। তো এইভাবে চলতে থাকতে থাকতে একদিন আমি হচ্ছে ওর ফোনে ওই মহিলার সাথে ওর কিছু অন্তরঙ্গ ছবি দেখলাম। তো ওইগুলো দেখার পরে তো মানে আমি খুব কান্নাকাটি, তারপর তাকে বললাম। পরে সে মানে আমার কাছে স্বীকার করলো তাদের সম্পর্ক, সে ওই মহিলাকে ছাড়া বাঁচবে না, মানে ওই মহিলাকে অনেক ভালোবাসে। তো আমি তো কোথায় যাব, আমি যেহেতু বাড়ি থেকে অনেক দূরে থাকতাম, তো আমার তো বাড়িতে যাওয়া পসিবল ছিল না। আমি অনেক কান্নাকাটি করতে থাকি। পরে অবশেষে ওই মহিলার সাথে আমি যোগাযোগ করি। তো পরে আমাদের বাসার যে আঙ্কেল আন্টি, তাদের মাধ্যমে আমি ওই মহিলাকে বাড়িতে ডাকাই। তারপর মানে জানতে পারি ওই মহিলার হচ্ছে 42 বছর বয়স, ওনার 3টে মেয়ে আছে, এবং উনিই নাকি প্রথম আমার হাজব্যান্ডকে রিলেশনের জন্য ডাকে। ওই মহিলার হাজব্যান্ড হচ্ছে বিদেশে থাকে। তো মানে সবাই ওনাকে অনেক অপমান টপমান করলো, অনেক কথাই বললো। তো মানে এত কিছুর পরেও না, মানে আমি মানে ওইখানে যে থাকবো ওইটা আমার পক্ষে আর হচ্ছিল না। পরে আমি সব কষ্ট সহ্য না করতে পেরে অবশেষে আমি আমার বাপের বাড়ি চলে আসি। তো এখন হচ্ছে আমি 1.5 মাসের মতো হয়েছে আমার বাপের বাড়িতে আসছি। তো সে আমাকে ফোনও দেয় না। এদিকে আমিও ডিসিশন নিছি যে তার সব ফ্যামিলি তার ফিরে যাব না তার সংসারে। কারণ যে একবার বিশ্বাস ভাঙে তাকে তো আর সহজে বিশ্বাস করা যায় না। কিন্তু আমার ননদ আমাকে ফোন দিয়ে বলছে সে নাকি তার ছেলের খরচ নিবে, ছেলের খরচ চালাবে। তো সে বাচ্চার খরচ দিবে, যতটুকু পারে দিলেও দিতে পারে, কিন্তু আমার খরচ সে দিবে না। তো এই হইলো আপুটার গল্প। তো আপুটা হচ্ছে জানতে চায় যে এখন আসলে ওনার কি করা উচিত। তো আসলে আপনারা আপনাদের মন্তব্য রেখে যাবেন, আর আপুকে সুন্দর সুন্দর পরামর্শ দিবেন যে সে কি করলে ভালো হতে পারে, তার লাইফটা মানে ঠিকঠাক হয়ে যাবে। তো লাইফ তো আসলে ঠিক করা সম্ভব না। জীবনে একটা খারাপ মানুষ চলে আসলে না, মানে এইটা একদম জীবনের শেষ পর্যায় পর্যন্ত সাফার করতে হয়। আর যার জীবনে এরকম খারাপ মানুষ জুটে, একমাত্র সেই জানে যে জীবনটা কি পরিমাণ কষ্টে কাটাতে হয়। যাই হোক, আপুর জন্য অনেক দোয়া রইল, আল্লাহ যেন আপুর জীবনটাকে আরও সুন্দর করে গুছায় দেয়, তো ভালো কিছু করতে পারে, সেই দোয়া করি। ভালো থাকবেন সবাই আজকের মতো। আর এত সুন্দর সুন্দর গল্প শুনতে পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।